হাটহাজারী সরকারি কলেজ যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের একটা ক্লাস নিতে যাচ্ছি। বিশেষ করে দ্বিতীয় বর্ষের ফার্স্টে হয়তো বেশ কয়েকটা পরপর নিয়েছি। দ্বিতীয় বর্ষে ক্লাস নিচ্ছে অনেক দিন হচ্ছে, এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে ইয়ে করার জন্য, স্থিতিস্থাপকতা একটু পড়িয়ে দেওয়ার জন্য। তাই একই সাথে আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে স্থিতিস্থাপকতা যেহেতু উভয় ক্লাসের একসাথে পড়ানো যায়, সেই জন্য আমি একসাথে পড়াই দিচ্ছি উভয় ক্লাসকে। তা আজকে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করি। স্থিতিস্থাপকতা হচ্ছে কি? পরিবর্তনের অনুপাত। সাধারণত স্থিতিস্থাপকতা বলতে পরিবর্তনের অনুপাতকে বোঝায়। যেমন কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার মাত্রা বা হারকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে স্থিতিস্থাপকতা বিভিন্ন ধরনের আছে। তবে আমরা এখন সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। এখন চাহিদা স্থিরতা কাকে বলে? চাহিদা স্থিরতা কাকে বললে জানতে হলে আমাদের কি, যেহেতু দুইটা চলকের অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলকের পরিবর্তন অনুপাত হচ্ছে স্থিতিস্থাপকতা, সেই হিসাবে আমাদেরকে চাহিদা অপেক্ষক জানতে হবে। চাহিদা অপেক্ষক হচ্ছে কি? দামের চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, তার সাথে চাহিদার নির্ভরতার সম্পর্ককে যখন কিসের মাধ্যমে দেখানো হবে, গাণিতিকভাবে দেখানো হবে, তখন তাকে বলা হবে চাহিদা অপেক্ষক। চাহিদা তো অনেক বিষয়ের উপর নির্ভর করে, তাহলে ওই সমস্ত বিষয়ের উপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলা হবে? চাহিদা অপেক্ষক বলা হবে। এখন তো চাহিদার স্থিতিস্থাপকতা বলতে চাহিদা অপেক্ষকে বিবিচ্য স্বাধীন চলকের যে কোনো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদা পক্ষে বিবেচ্য যে কোনো স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হলে, দেখো আমি জিনিসটা লিখে দিচ্ছি, চাহিদা অপেক্ষকে বিবেচ্য যে কোনো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে, আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে, শতকরা বলতে হবে শতাংশিক বলতে হবে, শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন ঘটে, চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, শতকরা বলা যায়, শতাংশিক বলা যায়, শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাত কি বা মাত্রা কি ঘটে, পরিবর্তন ঘটে তার অনুপাত বা মাত্রাকে বা হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা বলে। তাহলে চাহিদা স্থিরতা কি? চাহিদা অপেক্ষকে বিবেচ্য যে কোনো স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে বা তার মাত্রাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। সুতরাং চাহিদা স্থিতিস্থাপকতা সমান চাহিদার স্থিতিস্থাপকতা সমান চাহিদা অপেক্ষক বিবেচ্য, চাহিদা অপেক্ষকে বিবেচ্য চাহিদা অপেক্ষকে বিবেচ্য যে কোনো স্বাধীন চলকের স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন
আপেক্ষিক বা শতকরা পরিবর্তন চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন শতকরা পরিবর্তন তাহলে কি চাহিদা স্থিতিমত্তা হচ্ছে কি চাহিদা অপেক্ষিক বিচ্ছ যে কোনো স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে তার মাত্রাকে তার ভাগফলকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখন এই যে চাহিদা অপেক্ষিক যে কোনো স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, তো এই পরিবর্তিত স্বাধীন চলকের নাম অনুসারে চাহিদা স্থিতিস্থাপকতার নামকরণ করা হয়। তাহলে কি পরিবর্তিত স্বাধীন চলকের নাম অনুসারে চাহিদার স্থিতিস্থাপকতার নামকরণ করা হয়। চাহিদার স্থিতিস্থাপকতার নামকরণ করা হয়। যেমন পরিবর্তিত স্বাধীন চলক যদি দাম হয় তাহলে সেটাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হবে। পরিবর্তিত স্বাধীন চলক যদি আয় হয় তাহলে তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলা হবে। পরিবর্তিত স্বাধীন চলক যদি জনসংখ্যা হয় তাহলে তার জনসংখ্যা স্থিতিস্থাপকতা বলা হবে। অর্থাৎ পরিবর্তিত স্বাধীন চলকের নাম অনুসারে চাহিদার স্থিতিস্থাপকতার নামকরণ করা হয়। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা যদি সচরাচর সাধারণত দামের পরিবর্তন হলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে থাকি, ওইটাই চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতা বলতে সাধারণত চাহিদার দাম স্থিতিকে বোঝানো হয়ে থাকে। সেই হিসাবে আমরা কি করতেছি, এখন চাহিদার দাম স্থিতিতা নিয়ে আমরা আলোচনা করব। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, তাহলে এটা কি হবে? চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা কি বলবো? দামের আপেক্ষিক বা, এখন কি স্বাধীন চলক কোনটা? দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। তাহলে চাহিদার কি বললাম? দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় বা ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। সাধারণত স্থিতিস্থাপকতা বলতে বা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে বোঝানো হয়ে থাকে। তাহলে কি বলছি? দামের, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইজ ইকুয়াল টু দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। তাহলে কি? দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের অনুপাত বা ভাগফলে হচ্ছে কি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা এভাবে লেখানো হয় কি? চাহিদা আপেক্ষিক বা শতকরা পরিবর্তন
চাহিদার পরিবর্তনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক চাহিদা। তারপরে কি ইন্টু, যদি শতকরা বলি তাহলে ইন্টু 100, যে দামের পরিবর্তনের পরিমাণ, দামের পরিবর্তনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক দাম ইন্টু 100। তাহলে এইটা হচ্ছে কি চাহিদার দাম স্থির সমান কি চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, তার ডিভাইড বাই দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। এটা হচ্ছে চাহিদা স্থিরতা। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, চাহিদার পরিবর্তন পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক চাহিদা ইন্টু 100। যদি 100 না দিই তাহলে আপেক্ষিক পরিবর্তন, 100 দিলে শতকরা পরিবর্তন। আবার দেখো দামের পরিবর্তন পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক দাম, তাহলে দামের আপেক্ষিক পরিবর্তন। যদি 100 দিই তাহলে দামের শতকরা পরিবর্তন। তো দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার ভাগফলকে, তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। তাহলে এইটাকে আমরা আরও এইভাবে লিখতে পারি। তো 100 কাটা গেল, তাহলে লিখব কি এইভাবে, দামের কি চাহিদার পরিবর্তনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক চাহিদা, ডিভাইড বাই দামের পরিবর্তনের পরিমাণ, ডিভাইড বাই প্রাথমিক দাম। তাহলে এই হচ্ছে আমাদের চাহিদার কি দাম স্থিতিস্থাপকতা। এইটাকে আমরা কি করতে পারি, এটাকে আবার সমীকরণের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে আমরা দেখাতে পারি বা সমীকরণের মাধ্যমে দেখাতে পারি। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান চাহিদা আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। তাহলে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন যদি বলি কি চাহিদার পরিবর্তনের পরিমাণ ভাগ প্রাথমিক চাহিদা, তাহলে দামের আপেক্ষিক পরিবর্তন। যদি একটা 100 দিই ইন্টু 100 দিই তাহলে দামের চাহিদার শতকরা পরিবর্তন। ঠিক একইভাবে দামের পরিবর্তনের পরিমাণকে যদি প্রাথমিক দাম দিয়ে ভাগ করি তাহলে দামের আপেক্ষিক পরিবর্তন। যদি 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা পরিবর্তন। তাহলে এটা কি 100 কাটা গেলে তারপরে এটা হবে কি চাহিদার পরিবর্তনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক চাহিদা ডিভাইড বাই দামের পরিবর্তনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক দাম। এইটা গেল আমার কথায়। এখন যদি আমি এটাকে প্রতীকের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে দেখাই তাহলে আমার চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটাকে আমরা কী করবো, এইভাবে দেখাবো। ইডি অথবা ইডি লিখতে পারি, আবার ইপিও লিখতে পারি। ইডি চাহিদার স্থিতিস্থাপকতা বলে কি চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ইডি অথবা ইপি। তাহলে সমান ডেল্টা কিউ বাই কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি বাই পি। এইটা তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা। আসলে এটা ছিল কীরকম, ইডি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 ডেল্টা পি বাই পি ইন্টু 100। তাহলে 100 গেল কাটা, তাহলে আর তাকে কি ডেল্টা কিউ বাই কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি বাই পি। তো এইটাকে ভেঙে যে লিখছি যে এখানে আনছি যে এইভাবে, তো একটু লম্বা না দেখে এত, তাহলে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু ডেল্টা পি বাই পি। তা এখন এইবার তাহলে এদিকে আমি দেখাই ফেলি, তো ডেল্টা কিউ বাই কিউ ডিভাইড বাই ডেল্টা পি বাই পি, তাহলে সমান কি ডেল্টা কিউ বাই কিউ ইন্টু, এটা গিয়ে বাঘ চিহ্নটা গুণ হয়ে গেছে, গুণ হলে কী হয়ে যাবে, নিচেরটা উপরে যাবে, পি উপরে গেল, ডেল্টা পি নিচে আসলো। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি কী হবে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে সুতরাং ইডি সমান বা ইপি সমান, ইডিও লিখতে পারবো, ইপি দিও, ইডি লিখলে চাহিদা স্থিরতা, ইপি লিখলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান কি লিখলাম, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু কি পি বাই কিউ। তাহলে আমরা এতটুকু পেলাম। তাহলে এখানে
তাহলে যদি লিখি এটা কি লিখতেছি আমরা ডেল্টা কিউ বাই কিউ ইন্টু পি বাই ডেল্টা পি, পি বাই উল্টে গেছে পি বাই ডেল্টা পি, তাহলে লিখবো কি ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে এতটুক সুতরাং ইডি সমান পাইলাম এতটুক, ইডি সমান সুতরাং ইডি বা ইপি সমান পাইলাম এতটুক। এখানে কি কোনটা বলতে হবে, এখানে ইডি বা ইপি চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে কি পি প্রাথমিক দাম, ডেল্টা পি দামের পরিবর্তনের পরিমাণ, ডেল্টা পি দামের পরিবর্তনের পরিমাণ, দামের পরিবর্তনের পরিমাণ, কিউ প্রাথমিক চাহিদা, ডেল্টা কিউ চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদার পরিবর্তনের পরিমাণ। তাহলে এগুলোও লিখে দিতে হবে। তাহলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে কি করলাম, প্রথমে সূত্র দিয়ে সংজ্ঞা দিলাম, সংজ্ঞার পরে কি সাধারণ সূত্র যেটা ব্যবহৃত হয় বর্ণনামূলক সূত্র সেটা দিলাম, তারপর দিলাম কি ম্যাথমেটিক্যাল সূত্র যেটা আছে বা প্রতীকী সূত্র যেটা সেটা দিয়ে কি দেখালাম চাহিদা স্থিতিস্থাপকতা। তোমাদের চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বললে এতটুকু লিখতে হবে। এখন এরপরে যদি তোমরা একটা উদাহরণ দিতে চাও তাহলে আমরা কি করতে পারি, উদাহরণ দিতে পারি। তো উদাহরণটা কি একটা ইয়ের মাধ্যমে, কোনো একটা জিনিসের মাধ্যমে আমরা কী করতে পারি, উদাহরণটা বলতে পারি। এখন আমরা এই যে চাহিদার স্থিতিস্থাপকতা, এখন দাম স্থিতিস্থাপকতা বললাম, এছাড়া চাহিদা আরও দুই ধরনের স্থিতিস্থাপকতা সচরাচর কি আছে তোমাদের পাঠ্য বইতে আছে। আরেকটা হচ্ছে কি আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে চাহিদার আর স্থিতিস্থাপকতা। তাহলে এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করে যাচ্ছি। এখন দাম স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে আমরা কি করব, একটা উদাহরণ দিচ্ছি। দেখো চাহিদা স্থিতিস্থাপকতা কেমনি বাইর করে এটা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেখো। আমাদের কথা হচ্ছে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে বা তার ভাগফলকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখন আমরা দামের আপেক্ষিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক পরিবর্তন বাইর করে সূত্র প্রয়োগ করে দেখাবো যে চাহিদা স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয়। দেখো একটা সাধারণ ইয়ে দিচ্ছি, টমেটোর দাম 30 টাকা থেকে কমে 20 টাকা হওয়াতে টমেটোর চাহিদা 2 কেজি থেকে বেড়ে 4 কেজি হয়েছে, থেকে বেড়ে 4 কেজি হয়েছে, 4 কেজি হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি কি বলছি, টমেটোর একটা উদাহরণ দিচ্ছি। তো এখান থেকে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করবো। যেমন টমেটোর দাম 3 টাকা থেকে কমে 2 টাকা হওয়াতে টমেটোর চাহিদা 2 কেজি থেকে বেড়ে 4 কেজি হয়েছে। তাহলে এখানে প্রথমে আমাদের প্রাথমিক দাম, দেখো প্রাথমিক দাম, প্রাথমিক দাম কত, পি সমান দিলাম কত 30 টাকা। পরিবর্তিত দাম, পরিবর্তিত দাম কত 20 কি P1 কত 20 টাকা। দামের পরিবর্তনের পরিমাণ, দামের পরিবর্তনের পরিমাণ, ডেল্টা পি ইজ ইকুয়াল টু P1 মাইনাস পি। তাহলে P1 কত 20, পি কত 30, তাহলে দাম কত হচ্ছে -10।
দামের পরিবর্তন হয়েছে মাইনাস, অর্থাৎ দাম 10 টাকা কমে গেছে। তাহলে এবার দেখো কি প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা কি কিউ কত? প্রাথমিক চাহিদা ছিল আমার 2 কেজি। তারপরে পরিবর্তিত চাহিদা, পরিবর্তিত চাহিদা Q1 = 4 কেজি। তাহলে দামের পরিবর্তন, চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদার পরিবর্তনের পরিমাণ, পরিবর্তনের পরিমাণ ডেল্টা কিউ, Q1 মাইনাস কিউ, Q1 হচ্ছে কত 4, কিউ হচ্ছে কত 2, তাহলে পরিবর্তন হচ্ছে 2। এখন আমরা সূত্রে যাই। তাহলে এগুলা আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এটা এইভাবেও দিতে পারে, চার্টে কথায়ও দিতে পারে, অথবা এইভাবে একটা চার্টও দিতে পারে। দেখো দাম চাহিদা, দাম চাহিদা, দাম প্রথমে কত 30 টাকা, চাহিদা ছিল কত 2 একক, এটা টাকা, এটা একক। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী দাম হয়েছে কত 20 টাকা, চাহিদা হচ্ছে কত 4 একক, 4 একক। এইটা সূচি দিছি। এইরকম প্রশ্নটা কথায়ও দিতে পারে, সূচিও দিতে পারে, কথায় দিক আর সূচির দিক। তাহলে তোমাদেরকে স্থিতাবস্থা বাইর করতে হলে প্রথমে এই জিনিসগুলো বাইর করতে হবে। প্রাথমিক দাম, পরিবর্তিত দাম। প্রাথমিক দাম কত 3 টাকা, 30 টাকা, পরিবর্তিত দাম কত কি 20 টাকা। তো দামের পরিবর্তন হয়েছে কত টাকা 10 টাকা, বাড়ছে না কমছে? কমছে বলে মাইনাস আসছে। আবার দেখো প্রাথমিক চাহিদা, দাম প্রাথমিক চাহিদা কত ছিল কিউ, এটা ছিল কত 2 কেজি। তার পরিবর্তিত চাহিদা বাইরে কত হইল 4 কেজি হয়েছে। তাহলে পরিবর্তন চাহিদার পরিবর্তন পরিমাণ কত ডেল্টা কিউ, Q1 মাইনাস Q2 না Q1 মাইনাস কিউ, তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলাম 2, তাহলে চাহিদার পরিবর্তন হচ্ছে 2। এখন আমরা আমাদের সূত্রে আসি। কি আমাদের চাহিদা স্থিরতার সূত্র হচ্ছে ইপি বা ইডি = কি পেলাম ডেল্টা কিউ বাই কি ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। দেখো প্রিয় ছাত্র কি শিক্ষার্থীরা, এটা অন্যভাবেও দেখাতে পারি, এটা সাধারণ একটা সূত্র বসাই দিচ্ছি, আরও অন্যভাবে দেখাবো। তাহলে সূত্রের মধ্যে ডেল্টা কিউ সমান, দেখো ডেল্টা কিউ সমান কত পেয়েছি 2 পেয়েছি। তারপরে ডেল্টা পি সমান কত পেয়েছি -100 পাইছি। তারপরে পি সমান কত প্রাথমিক চাহিদা, প্রাথমিক দাম 30, তারপরে প্রাথমিক চাহিদা কত 2, তাহলে এখানে 2 কাটা গেল, তাহলে 3, তাহলে -3, তাহলে চাহিদা স্থির মানুষকে উপেক্ষা করলাম 3, তাহলে ইডি = 3। তাহলে চাহিদা স্থিরতা হচ্ছে 3, চাহিদা স্থিরতা কত হয়েছে 3 হয়েছে। এই চাহিদা স্থিরতা কত হবে, এইটা চাহিদা স্থিরতা কি আছে 5টা রূপ আছে। কয়টা রূপ 5টা রূপ। কি চাহিদা স্থিরতা কি হইতে পারে ই ডি = 0 হইতে পারে, ইডি = 1 হতে পারে, ইডি কি >1 হতে পারে, যেমন এখানে >1 হয়েছে, ইডি <1 হতে পারে। তারপরে ইডি তাহলে কয়টা রূপ হচ্ছে 1, তো ইডি = হতে পারে, ইডি = হতে পারে। তাহলে চাহিদা স্থিরতা কয়টা রূপ পেলাম 5টা রূপ। একটা হচ্ছে কি ইডি = 0, তাহলে কি এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা। তারপর হচ্ছে ইডি = 1, তাহলে একক স্থিতিস্থাপকতা। তারপর ই >1 এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা শূন্য স্থিতিস্থাপক, একক স্থিতিস্থাপক, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, আর এইটাকে বলে স্থিতিস্থাপক।
স্থিতিস্থাপক, এককের চেয়ে কম স্থিতিস্থাপক, এককের চেয়ে কম স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক এটাকে বলে অস্থিতিস্থাপক। তারপরে হচ্ছে কি অসীম স্থিতিস্থাপক, অসীম স্থিতিস্থাপক বা সম্পূর্ণ স্থিতিস্থাপক, অসীম স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বা সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে এটা কি শূন্য স্থিতিস্থাপক বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি। প্রথমে স্থিতিস্থাপকতা কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি, তারপরে চাহিদার চাহিদা স্থিরতা নিয়ে আলোচনা করেছি। আবার চাহিদা স্থিরতার মধ্যে চাহিদার দাম স্থিরতা নিয়ে আমরা গুরুত্ব দিয়েছি, কারণ চাহিদা স্থিরতা বলতে সাধারণত চাহিদার দাম স্থিরতা বুঝিয়ে থাকে। তো দাম স্থিরতার সংজ্ঞা দিয়েছি, কি দিয়েছি, দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের মধ্যে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। তার উপর ভিত্তি করে আমি একটা সূত্র দিয়েছি। প্রথমে সূত্রটা কি ইয়েভাবে ইলাবোরেটলি লিখিয়ে দিয়েছি, তারপর আবার প্রতীকের মাধ্যমে দিয়েছি। প্রতীকের মাধ্যমে দিয়ে আমরা সূত্র পেয়েছি কি ইড ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি চাহিদা স্থিরতা পরিমাপ করে দেখিয়েছি। আমরা এখানে চাহিদা স্থিরতা যেখানে পরিমাপ করেছি কি কত পেয়েছি, চাহিদা স্থিরতা পেয়েছি 3। এখন চাহিদা স্থিরতা কয় ধরনের হতে পারে, 5 ধরনের হতে পারে। কি কি, শূন্য স্থিতিস্থাপক হতে পারে, শূন্য স্থিতিস্থাপক যদি হয় তাহলে সেটাকে বলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অথবা একক স্থিতিস্থাপক হতে পারে, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক হতে পারে, এককের সাথে বেশি স্থিতিস্থাপক যেটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক। আবার এককের চেয়ে কম স্থিতিস্থাপক হতে পারে, ওইটাকে বলা হয় অস্থিতিস্থাপক। আবার স্থিরতা কী হতে অসীম হতে পারে, অর্থাৎ সম্পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুক থাক। আগামী ক্লাসে তোমাদের জন্য আলোচনা করব স্থিতিস্থাপক ও অস্থিতির মধ্যে পার্থক্য, যেটা খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য পরীক্ষায় পড়ে। স্থিতিস্থাপক ও স্থিতিস্থাপকের মধ্যে পার্থক্য আগামী ক্লাসে সেটা আলোচনা, তোমরা এটা ভালো করে দেখে নিবে। যদি কোথাও না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে। বন্ধ বন্ধ বন্ধ